তো বন্ধুরা, শুধুমাত্র চীনই নয় বরং বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ফ্রড হয়ে গেছে। এ কথা আমি না, এই কথা বলেছে চীন নিজেই। চীনের সরকার অ্যাকসেপ্ট করেছে যে আমাদের দেশে সবচেয়ে বড় ফ্রড করা হয়েছে। আর এই খবর প্রকাশ হতেই চীনের মার্কেট ভয়ানকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। চীনের অর্থ ব্যবস্থার খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও চীনের যে প্রতিষ্ঠা রয়েছে, বিশেষ করে তাদের যে অর্থ ব্যবস্থার প্রতিষ্ঠান রয়েছে, সেটা প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়টা ফাইন্যান্স দ্বারা জুড়ে রয়েছে, তাই এটি একটি কমপ্লেক্স হয়ে রয়েছে। তাই আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যার থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ধরুন আপনার কাছে একজন মিষ্টির দোকানদার এসেছে। তিনি এসে বলেন তার দোকান খুব ভালো চলে। এছাড়াও তিনি আরো বলেন, আমি খুব কম সংখ্যাতেই মিষ্টি বিক্রয় করে থাকি, কিন্তু আমি আমার এই দোকান থেকে আরো বড় করতে চাই। এছাড়াও বলেন, আমি আমার দোকানের আরো 2টি ব্রাঞ্চ খুলতে চাই, যার জন্য আমার কিছু অর্থের প্রয়োজন। তো বন্ধুরা, আপনার কাছে যেহেতু পয়সা রয়েছে, এই অবস্থায় দোকানদার নতুন দোকান খোলার জন্য আপনার কাছে কিছু টাকা ঋণ চায়। তিনি বলেন, এখন আপনি আমাকে 20 লক্ষ টাকা ঋণ হিসেবে দিন, আর আমি আপনাকে পরবর্তী বছরের মধ্যে সেই 20 লক্ষ টাকার পরিবর্তে 30 লক্ষ টাকা দেব। তো বন্ধুরা, যখন এত বড় ইনভেস্টমেন্ট কেউ নিতে আসে, তখন আপনি কি চেক করবেন? তখন আপনি চেক করবেন সেই দোকানদারের ব্যাকগ্রাউন্ড, তার মিষ্টি কেমন, সেটা কি প্রসিদ্ধ, বা তার মিষ্টি আদেও বিক্রি হয় কিনা। এর জন্য আপনি তাকে বলবেন, আপনি আপনার সেল বলুন যে আপনি কত মিষ্টি বিক্রি করেন। তারপরেই সেই মিষ্টির দোকানদার নিজের সেল রিপোর্ট নিয়ে আসে, যেখানে লেখা থাকে সে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকার মিষ্টি বিক্রয় করে। যা শুনে আপনি তো নিশ্চয়ই অনেক খুশি হবেন আর ভাববেন কিছু বছরের মধ্যেই তো সে টাকা পুনরায় ফেরত করে দেবে। এই জন্য তখন আপনি তাকে 20 লক্ষ টাকা দিয়ে দেবেন। কিন্তু কিছু বছর পর আপনি জানতে পারেন, যখন টাকা দেওয়ার সময় আসলো, তখন সেই মিষ্টির দোকানদার ব্যাংকক্রাফট হয়ে গেছে। নিজেদের দোকান ছেড়েই সে পালিয়ে গিয়েছে। আর এমনটা কেন হয়েছে? এমনটা এই জন্য হয়েছে কারণ আপনার থেকে টাকা নিয়ে সেই নতুন দোকান তো খুলে নিয়েছিল, কিন্তু সেই দোকানগুলি আর তার চলেনি। এছাড়াও আপনি তখন এটাও জানতে পারলে যে সেল রিপোর্ট আপনাকে দেখানো হয়েছিল যে সে 2 লক্ষ টাকার মাসে মিষ্টি বিক্রি করে ফেলে, সেটাও জালি রিপোর্ট ছিল। খুব বেশি হলেও সে 20,000 টাকার বেশি মিষ্টি বিক্রি করতে পারতো না। আপনাকে জালি রিপোর্ট দেখিয়ে আপনার থেকে পয়সা আদায় করে নিয়েছে। আর একেই বলা হয়ে থাকে একটি ইকোনমিক ফ্রড, অর্থাৎ আপনার সাথে ফ্রড হয়ে গেছে। কিছুটা এরকমই হয়েছে চীনে। তো বন্ধুরা, আপনার মনেই থাকবে 2021 সালে চীনের নয় বরং বিশ্বের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রেন্ড, সেটা হঠাৎই ব্যাংকক্রাফট হয়ে যায় এবং বরবাদ হয়ে যায়। যাদের কাছ থেকে এই কোম্পানি ঋণ নিয়েছিল, সেই ঋণকে পরিশোধ করতে পারেনি। কিন্তু 2021 সাল থেকে আজ পর্যন্ত এটা জানা যায়নি বিশ্বের যে সবচেয়ে বড় কোম্পানি ছিল, সেটা রাতারাতি কিভাবে বরবাদ হয়ে গেল। সবচেয়ে বড় রহস্যের কথা যেটা ছিল, সেটা জানা যায়নি। এছাড়াও এই কোম্পানির কাছে যে অ্যাসেট ছিল, অর্থাৎ একদিকে যে ইনকাম ছিল, সেটা তো 50 থেকে 60 বিলিয়ন ডলারের ছিল। কিন্তু এই কোম্পানিকে 400 বিলিয়ন ডলারের ঋণ কে দিয়ে দিল? 400 বিলিয়ন ডলার কোনো ছোটখাটো অর্থ নয়। উদাহরণস্বরূপ বলা যায়, এই পৃথিবীতে প্রায় 25 থেকে 28টি এমন দেশ রয়েছে যাদের টোটাল অর্থ ব্যবস্থা বা টোটাল জিডিপি 400 বিলিয়ন ডলারের আশেপাশে রয়েছে। এটা চীনের এই একটি কোম্পানি, যেটা সাধারণ মানুষের থেকে, সরাসরি ব্যাংকের থেকে, প্রাইভেট ব্যাংকের থেকে এবং ইনভেস্টরের থেকে 400 বিলিয়ন ডলারের ঋণ নিয়ে নেয়। এটা সম্ভব হয়েছে তো হয়েছে কিভাবে? আর এই বিষয়ে চীনের সরকার গত 3 বছর ধরে কোন রকম রিপোর্ট প্রকাশ করেনি, কোন রহস্যেরই উন্মোচন করেনি। কিন্তু আজ চীনের সরকার এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে। আর যেটা অনেক বেশি শকিং, আসলে চীনের রেগুলেটরস, অর্থাৎ যারা স্টক মার্কেটকে রেগুলেটেড করে থাকে, তারা বলেছেন এই কোম্পানি ঋণ নেওয়ার জন্য অনেক বড় ফ্রড করেছিল। ফ্রড এটা করেছিল যে এরা নিজেদের ইনকামকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে বলেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, তারা তাদের ইনকামকে 78 বিলিয়ন ডলার পর্যন্ত ইনফ্লেক্ট করেছে। অর্থাৎ যদি তাদের ইনকাম 1 বিলিয়ন টাকা হয়ে থাকে বা 2 বিলিয়ন হয়, তাহলে তাকে 80 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে বলা হয়েছিল, অর্থাৎ 60-70 গুণ বেশি নিজেদের ইনকামের থেকেও। অন্যদিকে তাদের আসল ইনকাম যথেষ্ট সামান্যই ছিল। আর যারা ইনভেস্টর ছিল, এছাড়াও যারা সাধারণ মানুষ ছিল, যারা টাকা লাগিয়েছিল এই কোম্পানিতে বা যেই ব্যাংকগুলি ছিল, তারা সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল
মিলিয়ন ডলারের ইনকাম রয়েছে। খুব বেশি হলে তারা আমাদের ঋণ 4 থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করে দেবে। কিন্তু এই কোম্পানির অবস্থা এতই খারাপ ছিল যে এরা ফ্ল্যাট তৈরি করত এবং বিভিন্ন সুন্দর সুন্দর শপিং মল তৈরি করত। কোথাও না কোথাও তো এরা পুরো এক শহরকে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ এদের ফ্ল্যাটকে, এদের বড় বড় শপিং মলের দোকানকে ক্রয় করছিল না, যার থেকে তাদের ইনকামে ক্রমশ ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। আর 4 থেকে 5 বছরের মধ্যে ঋণ পরিশোধের কথা তো বাদ দিন, এদের ইনকাম এতটাই কমে গিয়েছিল 2020 সালে, যার থেকে 100 থেকে 200 বছরেতেও এই ঋণকে এরা পরিশোধ করতে পারত না। আর এই ফ্রডের কারণে পুরো বিশ্ব, বিশেষ করে চীনের সাধারণ মানুষ ফেঁসে গিয়েছে। সবার ইনকাম ডুবে গেছে। আর এদের যে বড় বড় বোর্ডের ডাইরেক্টর ছিলেন, এই কোম্পানির যে বড় বড় বস ছিলেন, তারা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। যে কোম্পানিটি বিশ্বের সব থেকে বড় এবং শক্তিশালী কোম্পানি ছিল, সেটা এক রাতেতেই সম্পূর্ণভাবে বরবাদ হয়ে গিয়েছিল। প্রায় 35 লক্ষ জনের সোজাসুজি চাকরি চলে গিয়েছিল। আর প্রায় 10 লক্ষ লোকের ইনডাইরেক্ট ভাবে, যারা এর সাথে নিযুক্ত ছিল, তারাও বেরোজগার হয়ে গিয়েছিল। আর এর তথ্য এখন এতদিনে প্রকাশ হয়েছে। এখন চীনের সরকার এই কোম্পানির ওপর ইতিহাসের সবচেয়ে বড় ফাইন লাগিয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় 550 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় আপনি মনে করুন 4000 কোটি টাকা এর ফাইন লাগানো হয়েছে। এছাড়াও এই কোম্পানির যতটুকু অ্যাসেট বেঁচে রয়েছে, যে দোকানগুলি রয়েছে, এদের যে বড় বড় হেডকোয়ার্টারগুলি রয়েছে রাস্তার ধারে, যাদের মোটামুটি ভ্যালু রয়েছে, তাকে দখল করে নিলাম করার প্রক্রিয়া চীনের রেগুলেটররা স্টার্ট করে দেবে। আর এর থেকে যা অর্থ আসবে, তার থেকে 5 থেকে 10% লোকের ঋণকে পরিশোধ করা যাবে, যদিও বাকি 90% লোকের পয়সা সর্বনাশ হয়ে গেছে। কিন্তু এখন আপনার প্রশ্ন হবে, এই কোম্পানি 2021 সালে ব্যানক্রাফট হয়ে গিয়েছিল, তাহলে এই রহস্যের উন্মোচন এখন অর্থাৎ 2024 সালে হয়েছে, তো চীনের স্টক মার্কেটে এবং ইকোনমিকের এখন ক্ষয়ক্ষতি কেন হচ্ছে? এমনটা এই জন্য হচ্ছে কারণ এই রকম চীনেতে হাজার হাজার কোম্পানি রয়েছে ছোট বড়, যারা এইভাবেই ফ্রড কাজ করেছে। আর চীনের সরকার তাদেরকে লুকানোর চেষ্টায় রয়েছে, কারণ তাদের জানা রয়েছে এই তথ্য প্রকাশ হতে না হতেই চীনের ইকোনমিক কোলাপস করবে। আর এই বিষয়কে দেখেই যারা বিদেশি নিবেশক রয়েছেন, তারা চীনের মধ্যে নিজেদের স্টককে বিক্রি করে তাদের টাকা বের করে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এই কারণের জন্যই যারা ইনভেস্টর রয়েছেন, তারা চীনকে নিয়ে ভয়ে রয়েছেন। আর এই কারণের জন্যই এদের স্টক মার্কেট দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে, যার কারণে ইকোনমিক খুব খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।